প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ময়মনসিংহ এর অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথা। আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ, মানবাধিকার রক্ষাকর্মী অঞ্চল সরকার দাদা। দাদা কেমন আছেন? ভালো। আপনি ভালো তো? জি, আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়, ময়মনসিংহের ১২২ নং শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রক্ষার দাবি ও সাধারণদের এবং আমাদের দাবি যেটা, এই বিষয়টা আসলে এই মুহূর্তে আমরা গত ২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কথোপকথন যে ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি যে আপনি একটি পোস্ট করেছিলেন আর একটি ভিডিও পোস্ট করেছেন এটার বিষয়ে। আর বিষয়বস্তু হচ্ছে ১২২ নং শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রক্ষা এবং হয় বা কোমলমতি শিক্ষার্থীরা যেন নিয়মিত পাঠদান করতে পারে, এই বিষয়টা নিয়ে আপনার নিকট বিস্তারিত জানতে চাই আমরা। দর্শকরা জানতে চাই বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ ময়মনসিংহ অনলাইন নিউজকে, ধন্যবাদ সাংবাদিক নজরুল ইসলামকে। তো দেখা গিয়েছে যখন কিনা এই ভিডিওটি পোস্ট করলাম, সেটি একটি উদ্বেগ থেকেই গত 15ই জানুয়ারি ময়মনসিংহের যে এসিলেন্ট অফিস, এই ভূমি অফিস থেকে একটি নোটিশ পাঠানো হয়, চিঠি পাঠানো হয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি শাঁখারীপট্টি ১২২ নং বললেন আপনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। তো সেই স্কুলটিতে পাঠানো হয়। তো এরপর থেকেই প্রত্যেকের ভিতরে একটা উদ্বেগ কাজ করে। তাহলে কি ছিল সেই নোটিশে? এই নোটিশে ছিল যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে এই সম্পত্তিটিকে দাবি করে একজন মানুষ বা একটা গ্রুপ অফ পিপল তারা একটি মোকদ্দমা দায়ের করে। এই মোকদ্দমাতে তারা ডিক্রি পায়। ডিক্রি পাওয়ার পর তারা আপিল আদালতে যায় এবং সেই বিজ্ঞ আপিল আদালতেও তারা ডিক্রি পায় এবং সাবেক যে ডিক্রি সেটিও বহাল থাকে। তখন এই নোটিশটি এই আদালত কর্তৃক এই ভূমি অফিসে প্রেরিত হয় যে বর্তমানের এটার হাল হকিকত কি বিস্তারিত জানার জন্য, আর যে সকল আইনি পদক্ষেপ রয়েছে সেই আইনি পদক্ষেপকে বাস্তবায়ন করার জন্য যেন বাদী পক্ষে এই বিষয়বস্তুটি কিভাবে পাবে এটি দেখার জন্য। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের আরেকজন সমাজকর্মী, তার নাম না নিলেই হচ্ছে না, সে মানবাধিকার কর্মী, সমাজকর্মী, আমাদের আলী ইউসুফ ভাই, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন। এই আলী ইউসুফ ভাই তো উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে এই ইউসুফ ভাইয়ের সাথে আমার বহুবার কথোপকথন হয় ঘটনাটি জানার জন্য বিস্তারিত। তার পরবর্তীতে এই ভূমি অফিসে কল দিলাম, তো তাদের কাছ থেকে জানলাম যে বিষয়টি কেন এরকম হয়েছে। তার পরবর্তীতে যিনি প্রধান শিক্ষক বর্তমানে দায়িত্বপ্রাপ্ত, তো তাকে কল দিলাম, হেডমিস্ট্রেস, যে বিষয়টি জানার জন্য। এবং যথারীতি এই শিক্ষাকে কেন্দ্র করে, যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে কেন্দ্র করে, তো আমরা কল দিলাম প্রাথমিক যে উপজেলা শিক্ষা কর্মকর্তা, এখন অবশ্য প্রাথমিক বলা হয় না, সরাসরি বলা হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা, তাকে কল দিলাম। দেওয়ার পর বিষয়টি নিয়ে জানতে চাইলাম। জানার পর প্রত্যেকেই আসলে আমাদের সহযোগিতা চাইলেন যে এই বিষয়টি যেন আমরা পাশে থাকি। তো এখানে উল্লেখ্য যে যখন কিনা এই স্কুলটিকে নিয়ে অতীতেও ঝামেলা হয়েছে, এই অতীতে যখন ঝামেলা হয়েছে 2013 সালে ওই রানা প্লাজার ঘটনা, ট্রেজেডি, সেটা আমরা সকলেই জানি। এই রানা প্লাজা ট্রেজেডি যখন হয় তখন এই স্কুলের মধ্যেও একটি ফাটল চিহ্নিত হয়। তো এই স্কুলটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এই 1945 সালে এই স্কুলটির নাম থাকে এই ময়মনসিংহের মিউনিসিপ্যালিটি টাউন প্রাইমারি স্কুল, এই নামটি থাকে। আর ওই যখন নাকি 2013 সাল, তখন ভবনটি অনেক পুরাতন হয়ে যায়। এই ভবনটি এত পুরাতন হয়ে যাওয়ার ফলে আর ফাটল দেখার ফলে আর রানা প্লাজার ট্রেজেডির ফলে এই স্কুলটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়, ভবনটিকে, এবং সেটিকে স্থানান্তরিত করা হয় ময়মনসিংহের শিববাড়িতে, যেটি গাঙ্গিনার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে। তো দেখা যায় এইখানে
প্রায় 10 বছর তাদের সময় অতিবাহিত হয় এই স্কুলটিকে আবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য, বিল্ডিং করার জন্য এই এত সময় লেগে যায়। তো আমরা যে বিষয়টি দেখতে পাই, তো এই স্কুলটির মধ্যে যখন কিনা এই বিল্ডিংটি ছিল না, মানে কার্যক্রম পরিচালিত হবে নতুন বিল্ডিং এর, তখন বহু মানুষ সেটিকে দখল বেদখল করার অনেক প্রচেষ্টা চালায়। আর 1996 সালেও আমি দেখেছি যে স্কুলের যে বিভিন্ন তাদের চিঠিপত্র, দলিল, দস্তাবেজ, যে একটি পক্ষ, তো একটা গ্রুপ অফ পিপুল, তো তারা এই স্কুলটির কিছু অংশ দখল করার জন্য, বেদখল করার জন্য তারা তৎপরতা চালায়। আর যখন কিনা তারা ব্যর্থ হয়, তারা অবশেষে একটি মামলাও, একটি মোকদ্দমা দায়ের করে এই অর্পিত প্রত্যর্পণ যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে, তো এই জায়গাটিকে তারা বন্দোবস্ত হিসেবে পাওয়ার জন্য। আর এই স্কুলটি হচ্ছে একটি অর্পিত সম্পত্তির উপর নির্মিত, ফলে এই অর্পিত ট্রাইব্যুনালে তারা এই মামলাটি করে যে আমরা স্কুলটি পেতে চাই। তো যারা কিনা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদটি জানিয়েছেন, তারা তখন এই স্কুলের ভবনটি যেন নির্মিত হয় নতুন করে, এই কারণে তখন তারা পাশে থেকেছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি এই স্কুলের মধ্যে 2013 সালের পরে যখন ভবন নির্মাণ হবে, কয়েকবার সরকারের ওই অর্ডার এসেছে ভবন নির্মাণের, তখন এই ভবনটি যেন নির্মিত হতে না পারে এই প্রচেষ্টাও চালিয়েছে একটি পক্ষ, হ্যাঁ, যারা কিনা সেই দখল বেদখলে তারা। এবং 2019 সালে তারা আরেকটি মোকদ্দমা দায়ের করে যে এখানে চিরস্থায়ী যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার জন্য, যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা থাকবে তাহলে এখানে ভবনটি হতে পারবে না। আর এরও দেখা যায় এরও আগে মানে দুইবার বিভিন্ন সময় এই স্কুলটির যখন অনুমোদন আসে, তখন তারা এই অনুমোদনটি কেন যেন রহস্যজনকভাবে ফেরত যায়, স্কুলে সেই বিল্ডিংটি হয় না। এই হচ্ছে বিষয়। আরেকটি বিষয় যে এর মধ্যে আমি একটু জানতে চাই বা দর্শকদের জানা যে স্কুলটা নিয়ে যে জায়গাটাতে আছে, এই জায়গাটার সমস্যার মূল কারণটা কি? এর সমস্যার মূল কারণটা হচ্ছে, আপনারা জানেন যে ময়মনসিংহের যে গাঙ্গিনার পাড় এলাকাটা, তো দুঃখিত, তো ময়মনসিংহের যে গাঙ্গিনার পাড় এলাকা, এই শাকারিপট্টি এলাকা, এখানে একটি 100 স্কয়ার ফিটের দোকানের বা দোকান ঘরের যদি আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেখি, তাহলে মিনিমাম কোটি টাকা। আর এই স্কুলটি নির্মিত প্রায় 7% জায়গার উপর। এই 7% জায়গার উপর নির্মিত হওয়ার ফলে যদি এটি কারো হস্তগত হয়, তাহলে এখানে একটি বিশাল ভবন উঠবে, মাল্টি স্টোরেজ বিল্ডিং উঠবে, তাহলে সেখানে তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য ভালো হবে। আর ওই যারা কিনা এরকম ভূমি খেকো মানুষ, ভূমি দখল করতে চায়, তারা আসলে স্কুল হোক, কলেজ হোক, শিক্ষা প্রতিষ্ঠান যাই হোক, এগুলো তাদের প্রয়োজন নাই। তাদের দরকার একটাই, তাহলে সেটা কি, যে এখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং উঠবে, আমরা দোকান নির্মাণ করব, মার্কেট নির্মাণ করব, এখানে আমরা ব্যবসা করব ইত্যাদি। এই সকল কারণেই ভূমিদস্যুদের এখানে চোখ পড়েছে। তো এটি মূলত কারণ হচ্ছে এই প্রাইমারি স্কুলটিকে এরকম যেন ওই যে প্রশ্নটি আপনি করলেন, যে সমস্যাটি, এই সমস্যাটি হচ্ছে জায়গার মূল্যের কারণেই এই সমস্যাটি। মানে দখল করার ইচ্ছা বা একটা পক্ষর, সেটা প্রতিষ্ঠান হোক বা ব্যক্তি মালিকানা হোক, যেই হোক, তাদের লাগবে বা এরকম একটা ধারণা লাগবে। আচ্ছা, একজন মানবাধিকার রক্ষাকর্মী হিসাবে আপনি কি মনে করছেন এই যে বর্তমানে স্কুলের যে অবস্থা বা স্কুলের শিক্ষার্থী যারা আছে বা তাদের শিশুরা যারা আছে পরবর্তী, তাদের মধ্যে মন মানসিকতা পরিবর্তন বা কোনো প্রভাব পড়বে কিনা বা চাপ থাকবে কিনা? এর জবাবটি হচ্ছে, আমাদের সবসময় একটা ইচ্ছা থাকে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে, কোমলমতি শিক্ষার্থীরা যেখানে পড়াশোনা করে, সেই প্রতিষ্ঠানটি টিকে থাকুক। তো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই 7 নং ওয়ার্ড এবং 8 নং ওয়ার্ড, এই দুইটি ওয়ার্ড মিলিয়ে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা একটা আশ্চর্যের বিষয়। পাশাপাশি আরেকটা বিষয় একটু উল্লেখ না করলেই হচ্ছে না, ময়মনসিংহের এই গাঙ্গিনারটা পার হলে এসিকে ঘোষ রোড মিন্টু কলেজ, এই মিন্টু কলেজের বাজার এলাকায়, শাকারিপট্টি যেরকম একটা বাজার এলাকা ময়মনসিংহের, তেমনি আরেকটা বাজার এলাকা হচ্ছে মিন্টু কলেজ। এইখানে আরেকটা স্কুল আছে যার নাম মালতী প্রভা, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মালতী প্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম কিন্তু স্কুলের মধ্যে হচ্ছে না, হচ্ছে সেটি আরেক জায়গায়। এবং এই স্কুলটির যে বিল্ডিং, এটি কয়েকবার বরাদ্দ হওয়ার পরও সে কাজটি হয়নি, ফেরত গিয়েছে। আমরা সেটি নিয়েও কথা বলছি, আমরা সেটি নিয়েও কথা বলবো, যেন এই স্কুলটি আবার বেদখল না হয়ে যায়। এই প্রচেষ্টাটাও আমাদের থাকবে।
ধন্যবাদ। আজকে আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজে নিজের কথার সিটি হোম সার্ভিস এবং ব্রাদার্স কর্পোরেশন যে সৌজন্যে আজকের আয়োজন। দাদা, আরেকটি বিষয় হতে জানতে চাইবো যে স্কুলের কিছু অংশের বর্তমান যে দখলদারি আছে তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যায়, আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা আপনি মনে করছেন কিনা? হ্যাঁ, আইনগত পদক্ষেপ তো আমরা ওই নিতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। তো আমাদের চাওয়া হচ্ছে যে স্কুলের যে পাঠদান, এই পাঠদান কার্যক্রম চালু থাকবে, বাচ্চারা সেটিকে গ্রহণ করবে, এটা হচ্ছে আমাদের ১ নাম্বার বিষয়। তো কোনো প্রকার বিরূপ প্রভাব বাচ্চাদের উপর পড়বে না, এটা আমাদের একটা ১ম চাওয়া। তো ফলে এই চাওয়াটিকে কেন্দ্র করেই যে আইনগত পদক্ষেপ, যখন কিনা ডিক্রিটি হয়েছে এবং যে নোটিশটি এসেছে সেখানে বলাই হয়েছে এটি যেহেতু একটি প্রতিষ্ঠান, তো তার একটি অধিদপ্তর রয়েছে, একটি মন্ত্রণালয় রয়েছে, সুতরাং তারা ইচ্ছা করলে উচ্চ আদালতে রিট রিভিশন বা যে কোনো আইনি পদক্ষেপ তারা নিতে পারে। আমি যখন স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আজও প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে যে তারা বা তাদের বাচ্চারা উদ্বেগ প্রকাশ করছে কিনা, উদ্বিগ্ন কিনা। তিনি বলছেন যে না, এইবার যে পরিমাণ, যে সংখ্যক বাচ্চারা স্কুলে ভর্তি হবে, তো সেটা আগের চেয়ে অনেক বেশি। আগে যেরকম ২০০-২৫০-র অধিক বাচ্চা ছিল, মানে শিক্ষার্থী ছিল, এবারের সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি ক্রস করে ফেলবে এবং তার লিমিটের থাকার ফলে এই লিমিটের অধিক সে ভর্তিও করতে পারবে না। তো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হোক সেটি আমরা কোনোভাবেই চাইবো না। ফলে আইনগত পদক্ষেপ যেটি, সেটি আইনি পদক্ষেপের মতো করে চলবে। আমরা যারা মানবাধিকার কর্মী আছি, অধিকার কর্মী আছি, যারা এই সামাজিক কাজকর্ম করি, আবার আপনারা যারা অনুসন্ধিৎস সাংবাদিক, যারা এই অনুসন্ধানীমূলক কাজকর্মগুলো করেন, আপনারাও পাশে আছেন। সুতরাং আমরা মনে করি যে আমাদের বুদ্ধি, পরামর্শ এবং আমাদের যে সকলের সম্মিলিত প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে স্কুলটি পার্মানেন্টলি এখানে টিকে থাকবে, টিকে যাবে। আর আইনগত যে পদক্ষেপ, সেই আইনগত পদক্ষেপের পাশেও আমরা থাকবো। ধন্যবাদ দাদা। আসলে আরেকটা বিষয় আমি জানতে চাই যে আমি আজকে এই আপনার এই বিষয়টা আমাদের টকশোর আগে স্কুলে আমি গিয়েছিলাম। স্কুলে যাওয়ার পর যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি বা প্রধান শিক্ষকের সাথে আমরা কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি, আপনি যে বিষয়টা বললেন যে স্কুলটা বিল্ডিংটা ফাটল হওয়ার কারণে, রানা প্লাজার ট্রেজেডির সময় ফাটল হওয়ার কারণে এটা বন্ধ ছিল। ২০১৩ সালে বন্ধ ছিল। পরবর্তীতে স্কুলটা হওয়ার জন্য ২০১৭-১৮ দিকে একটা টেন্ডার হয়, ১৯ টেন্ডার হয়। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে ২৩ সালে কাজটা শেষ হয় বা এর মধ্যে বাধা বিঘ্ন ছিল। আচ্ছা, এই কাজ চলমান অবস্থায় একটা পক্ষ মামলা করেছিল, পরবর্তীতে কোনো ভাবে মামলাটা তারা উইথড্র করে। আচ্ছা, পরবর্তীতে প্রধান শিক্ষক যে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করে, এই যে যেটা বললাম স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, ২০১৯ সালে এই মোকদ্দমাটা তারা দায়ের করে, সেটা খারিজ হয়ে যায়। আচ্ছা, পরবর্তীতে প্রধান শিক্ষক আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা কোনো নোটিশ পায় নাই বা কোনো পক্ষ যে মামলা করতেছে বা এটা নিয়ে ইয়ে হচ্ছে, কিন্তু তারা জানে না। পরবর্তীতে কিছুদিন আগে ভূমি অফিস থেকে তাদেরকে জানানো হয়েছে। তো এই এক পক্ষ কি আসলে কি তারা বা প্রধান শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ কিছুই জানে না বিষয়টা, এটা কিরকম যাও? এটা হচ্ছে এই ২০১৩ সাল পর্যন্ত এইখানে যে শিক্ষক ছিলেন, এটি যখন নাকি একটি সরকারি স্কুল থাকে, তখন স্বাভাবিকভাবেই যারা প্রধান শিক্ষক হিসেবে থাকবেন, এই প্রধান শিক্ষক পদটি পার্মানেন্ট, কিন্তু মানুষটি পার্মানেন্ট না। জি। ফলে বর্তমান যিনি প্রধান শিক্ষক, তিনি ২০১৭ সালে এখানে যোগদান করেন। ১৭ সালে যখন যোগদান করেন, তার সাথে যখন আমার কথোপকথন হয়েছে, তখন তিনি এই ভবনটি না থাকার ফলে এই বিদ্যালয়টির মধ্যে তিনি যোগদান করতে পারেন নাই। তিনি যোগদান করেছিলেন ওই যে শিববাড়ি যে স্কুলটি, মানে গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানেই তিনি ক্লাস করিয়েছেন। দুই শিফটে দুইটা প্রতিষ্ঠান। হ্যাঁ, মর্নিং শিফট এবং ডে শিফটে। তো তিনি ক্লাস করিয়েছেন, করার ফলে এইখানকার যে দলিল দস্তাবেজ, এগুলো তাদের চোখের সামনে সেভাবে ছিল না। অবকাঠামো তাদের চোখের সামনে ছিল না, আবার যে দলিল দস্তাবেজ সেগুলোও ছিল না। পরবর্তীতে যখন তারা জানতে পারলেন, তখন সমস্ত কিছু ঘাটাঘাটি করার ফলে এবং যখন ওই তাদের বাক্সপেটরা সমস্ত কিছু ওপেন করলেন, তারপর জানতে পারলেন যে আচ্ছা ঠিক আছে, অতীতে মোকদ্দমা হয়েছে। কিন্তু তাদের যেহেতু এখানে ভবনটি ছিল না, ফলে তারা হয়তো বা এখানে পাঠিয়েছে তাদের নোটিশ, পাঠানোর ফলে তাদের হাতে নাই। তো এখানে আমরা মনে করি একটি বিশাল রহস্য রয়ে গিয়েছে। তো আমি দেখেছি যে শত শত চিঠি এখান থেকে দেয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ, ওই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, প্রশাসনকে, সকলকে দিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরকে। তারাও চেষ্টা করেছেন সেটির জবাব দেওয়ার জন্য এবং পদক্ষেপ নেওয়ার জন্য,
কিন্তু রহস্যজনক কারণে কিছুটা অংশ এখন পর্যন্ত বেদখলে রয়েছে, বাকি অংশটার মধ্যে তারা রয়েছেন। এই বেদখলের যে অংশটি, এটি রক্ষণাবেক্ষণ বা উদ্ধারের জন্য এই বিষয়ে তাদের সাথে আমার কথোপকথন হয়েছে। তারা আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা করব। আমরা চাই যে প্রত্যেকটা স্কুল, এই সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো, এই বিদ্যালয়গুলো মাঠ নিয়ে, একটু জায়গা জমি নিয়ে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তাদের ঝুট ঝামেলা রয়েছে। এই ঝুট ঝামেলাটি মুক্ত হোক, এটা আমরা চাই। ফলে আমরা সকলের যখন প্রচেষ্টা থাকবে, আমরা মনে করি যে সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো। ফলে অতীতের যে এই কনস্পিরেসি যদি আমরা বলি যে তারা পেলেন না, তারা পেলেন না, আমরা মনে করি একটা স্কুলের যিনি কিনা প্রধান শিক্ষক, তিনি ওই স্কুলের তত্ত্বাবধায়ক। তার মানে এই স্কুলের যেরকম প্রত্যেকটা শিক্ষকের উনি প্রশাসনিক কর্মকর্তা, আবার পাশাপাশি স্কুলের টেবিল, বেঞ্চ, চেয়ার থেকে শুরু করে যা স্থাবর সম্পত্তি রয়েছে সমস্ত কিছুই তাকে দেখভাল করতে হবে। ফলে প্রধান শিক্ষকের সর্বোচ্চ দায়িত্ব ছিল এবং এখনো আছে সমস্ত কিছু দেখভাল করার জন্য। ফলে অতীতের বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো একটা সমস্যা যেন না হয়। তো এই কথা যেরকম আমরা তাদেরকে বলেছি, তারাও আমাদেরকে প্রত্যাশা দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের ত্রুটিগুলো থাকবে না। ফলে ওই আমি বিভিন্ন মানুষের সাথে যখন নাকি কথা বলেছি, তো তারা আনুমানিক বা অনুমান নির্ভর একটা কথা তারা বলেছে, সেটি হচ্ছে এখানে যারা যুক্ত তার একটা নেক্সাস, এর ভিতরে কারা কারা থাকতে পারে, এটা হচ্ছে অনুমান নির্ভর কথা। তাহলে সেখানে প্রশাসনিক কর্মকর্তা থাকতে পারেন, সেখানে স্কুল কর্তৃপক্ষের যারা আছে তারা থাকতে পারেন, তো সকলে ভূমি অফিসের লোকজন থাকতে পারেন, সকলে সম্মিলিতভাবে এখানে একটা নেক্সাস হতে পারে। তবে আমাদের চাওয়া এইরকম নেক্সাস ভবিষ্যতে না হোক। এই যে কিছুদিন আগে যেটা জুলাই অভ্যুত্থান আমরা বলছি, এই জুলাই অভ্যুত্থানের মধ্যে সার্বিকভাবে আপনি কাজ করেছেন, আমি কাজ করেছি, আমরা সম্মিলিতভাবে আমরাও একটা নেক্সাস ছিলাম। এই নেক্সাসটি ভিন্ন অর্থে, পজিটিভ অর্থে আমরা ছিলাম। আমরা ছাত্রদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি, সমন্বয়কদের এনে ভিডিও করার চেষ্টা করেছি, তাদের মতামত কি সেটি ওই বিভিন্ন মানুষের বিভিন্ন মহলে আমরা পাঠানোর চেষ্টা করেছি। তো এই অভ্যুত্থানের পর আমরা চাইবো যে এরকম আরেকটি অগণতান্ত্রিক বা এরকম স্বার্থপরতার ব্যবস্থা বা অনিয়মের একটি ব্যবস্থা যেন নতুন করে আর না হয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই জায়গাটা সরকারি লিজকৃত জায়গা। লিজকৃত জায়গার ক্ষেত্রে স্কুল হওয়ার পর একটা সরকারি প্রতিষ্ঠান হওয়ার পরে কিন্তু একটি মহল কি চাচ্ছে আসলে, আপনি কি মনে করছেন? এই চাচ্ছে তো জায়গার মূল্য প্রচুর। ওই যে বললাম, এটা বাজার এলাকা। এই বাজার এলাকা থাকার ফলে প্রত্যেকটা, আগে যখন নাকি স্কুলগুলো প্রতিষ্ঠিত হয়েছে তখন যে জায়গায় একটু জনবসতি, ঘনবসতি ছিল, সেখানে এরকম স্কুলগুলা গড়ে উঠতো। তাহলে আমরা বলছি 1945 সালের কথা। এই 1945 সালের আগেও যদি আপনি দেখেন, তাহলে সেখানে এই জায়গাটি ওই অন্য আরেকটা গোত্রের অন্য আর মানুষেরা থাকতো, যারা কিনা এই সমাজের নিপীড়িত মানুষ। আবার ওই নিপীড়িত শ্রেণীর মানুষের সন্তানরা এখানে পড়াশোনাও করে। ফলে এখানে কিন্তু এই জায়গাটিকে তারা ভাড়া হিসেবে নেয় স্কুলটি প্রতিষ্ঠার জন্য। ফলে আমরা বলবো যে বাজার এলাকা এখন তো মূল্যবান, অতীতে তো এত মূল্যবান ছিল না। না থাকার ফলে এই স্কুলটি যেরকম প্রতিষ্ঠিত হতে পেরেছে, এখন তারা সরকারকেই আবার লিজ দিয়েছে, সরকারি প্রতিষ্ঠান। তাহলে সেই জায়গায় তাদের যে বাৎসরিক, যেটাকে আমরা ভূমি উন্নয়ন কর বলবো, সেগুলো তারা পরিশোধ করবে, পরিশোধ করে স্কুলটা বজায় থাকবে। এটা আমাদের চাওয়া, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ দাদা। আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজের নিচের কথায় আজকে যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ এবং হচ্ছে একাধারে মানবাধিকার কর্মী, মানবাধিকার রক্ষা কর্মী হিসাবে পরিচিত, আর সবসময় বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে খুবই সহযোগিতা করে থাকেন আমাদের সেই প্রিয় অঞ্জন সরকার দাদা। দাদা, আরেকটি বিষয় সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যে বিষয়টি আসলে মানবাধিকার রক্ষা ও সামাজিক সংগঠনগুলো কি স্কুল রক্ষার কোনো সহযোগিতা করতে পারে কিনা? অবশ্যই পারে। এই মানবাধিকার রক্ষা সংগঠন এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, তারা যদি অতীতে এগিয়ে না আসতো, তাহলে এই স্কুল ভবনটি নির্মিত হতো না। ফলে সেই ক্ষেত্রে যখন কিনা তারা সরব হয়েছে, হওয়ার ফলে তারা যখন প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং সংশ্লিষ্ট স্কুল যারা কর্তৃপক্ষ, জেলা কর্তৃপক্ষ, উপজেলা কর্তৃপক্ষ, সেই সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেছে এবং বলেছে স্কুলটি এখানে হতেই হবে।
তো দুইবার এটার যে ভবন, সেই ভবন ফেরত যাওয়ার পর এখন আর ফেরত যাওয়া চলবে না। যদি এই সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগ না নিত, তাহলে এটি সম্ভব হতো না। এবং আমরা একটা মেসেজ ওই আমার ভিডিওতেও ছিল এবং এখানেও আমরা বলছি, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় হোক বা বেসরকারি স্কুল হোক, যাদের কিনা সম্পত্তি নিয়ে ঝামেলা আছে, তারা ময়মনসিংহের এই শাকারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে উদাহরণ হিসেবে নিতে পারে, যেন স্কুলটিকে যখন ঝামেলা থাকে তখন অন্যান্য সামাজিক যারা সংগঠন আছে, মানবাধিকার কর্মী আছে, তারা কিভাবে এগিয়ে আসে এবং স্কুলটিকে রক্ষা করে। আমরা আশা করি স্কুলটিকে আমরা রক্ষা করতে পারবো শতভাগ। ধন্যবাদ। আমরাও চাই স্কুলটি রক্ষা হোক, স্কুলের জায়গায় স্কুল থাকুক। আরেকটি বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে বিষয়টি আসলে স্কুলে যে শিক্ষার্থীরা আছে প্রায় 300 কাছাকাছি। আর এই বছর আমি প্রশাসনের সাথে কথা বলে যে বিষয় জানতে পারছি, এই বছর আরো শিক্ষার্থী বাড়তে পারে আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখনো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কোনো মিশ্র প্রতিক্রিয়া বা ছোট বাচ্চা কোমলমতি তাদের মধ্যে নাই। কিন্তু আমি যতটুকু কথা বলে বুঝতে পারলাম তাদের মধ্যে, যে আসলে এই বিষয়টা যদি শিক্ষার্থীদের মধ্যে ঢোকে, ছোট কোমলমতি শিশুদের মধ্যে একটা কিন্তু দখলবাজি বা একটা জিনিস যাকে জায়গা দখল করে বা প্রতিষ্ঠানকে দখল করা কোনো খুব বা তাদের মধ্যে প্রভাব পড়তে পারে কিনা আপনি মনে করছেন? সেই প্রভাবের ক্ষেত্রে আমরা বলবো যে কাউন্সিলিং এর একটি বিষয় রয়েছে এই ক্ষেত্রে। শিক্ষার্থী এবং শিক্ষার্থীর যারা অভিভাবক, তাহলে যদি তারা কখনো এরকম ইনসিকিউর ফিল করে যে আমার বাচ্চাকে এখানে ভর্তি করাবো, স্কুলটা কি শেষ পর্যন্ত টিকে কিনা, তো সেখানে আমরা মনে করি আমাদের ভূমিকা থাকবে এবং তাদেরকে আমরা সেই ভরসাটা দিব, সেই প্রত্যাশাটা দিব যে এটা থাকবে। আর বাচ্চাদের ভিতরে যেন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়, এই চেষ্টাটা আমাদের থাকবে। আমরা এটাকে পর্যবেক্ষণে রেখেছি এবং রাখবো। তো চোখ যদি আমরা বন্ধ রাখি তাহলে কিন্তু প্রলয় বন্ধ হয় না, মানে অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। এই বিষয়টি গোপনীয়তার কোনো বিষয় না, এটি একটি আইনগত বিষয়। তাহলে এই আইনগত বিষয়ে আমরা কিন্তু আদালতের প্রতি, যে মাননীয় বিজ্ঞ যে আদালত রয়েছেন, এই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের প্রতি আমরা শতভাগ শ্রদ্ধা রেখেই যখন কিনা স্কুল কর্তৃপক্ষ এখানে সংক্ষুব্ধ, তখন তারা সেই রিট্রিবিউশনে যাবেন এবং এটি একটি আইনি বিষয়। ফলে তাদের রায়ের প্রতি, বিজ্ঞ আদালতের রায়ের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, সম্মান সবকিছুই রয়েছে। আর ফলে এটি গোপনীয় কোনো বিষয় না, এটি একটি ওপেন বিষয়। এটিকে ফয়সালা করার জন্য উচ্চ আদালত যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত আমরা জানাতেই পারি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা অধিকার কর্মী, সামাজিক কর্মী, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবেই সেটিকে জানানোর চেষ্টা করব, এটা মতামত গড়ে তোলার চেষ্টা করব। আশা করি বিজ্ঞ আদালত, মাননীয় আদালত, মাননীয় উচ্চ আদালত আমাদের সেই কথা শুনবেন, তারপর তিনি সেই বিচারের রায় দিবেন। আমরা সেই প্রত্যাশাটি করি এবং সেটি আমরা মেনে নিব, স্কুল কর্তৃপক্ষ মেনে নিবে, সকলেই মেনে নিবে। ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আদালতকে সম্মান করে, সর্বোচ্চ জায়গায় রাখে এবং আদালতের প্রত্যেকটা রায়কে আমরা শতভাগ মেনে নিই। এটাই বাংলাদেশের মানুষের মানে বলা যায় এটাই হওয়া উচিত হয়, আদালতকে সম্মান করে। আমরা আশা করি যে সুন্দরভাবেই এটা সমাধান হবে আর প্রতিষ্ঠানের জায়গায় প্রতিষ্ঠানই থাকবে। শিক্ষার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত শিক্ষা গ্রহণ করা। আর কোমলমতি শিক্ষার্থীর জন্য প্রাথমিক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা ফাউন্ডেশন তৈরি হয় যেটা পরবর্তী ধাপে ধাপে কাজে লাগে প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে। আর আমরা এমনি এখন যে আপনি যে বিষয়টি বলেছেন শুরু থেকে, যে দুইটা ওয়ার্ড মিলে একটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ জায়গায়, কিন্তু ওই জায়গাতে একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আরো বিপদে পড়ে যাবে। এটা একটা জিনিস। আর এই বিষয়টি সকলের একটা দাবি এবং ময়মনসিংহ অনলাইনে যারা শ্রোতা আছে সবারই একটা দাবি যে আমরা স্কুলটা স্কুল জায়গায় থাকুক, সুন্দর পরিবেশে, আবার বাচ্চারা পড়াশোনা করুক, এই দাবি। এবং সরকারি ফান্ডের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এখানে একটা বিল্ডিং হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, সর্বোপরি ময়মনসিংহ অনলাইন নিউজের নিজের কথায় আজকের আমাদের স্টুডিওতে অতিথি ছিলেন মানবাধিকার রক্ষা কর্মী আমাদের প্রিয় অঞ্জন সরকার দাদা, আর ময়মনসিংহ সিটি হোম সার্ভিস এবং যে ব্রাদার্স কর্পোরেশন যে সৌজন্যে আজকের অনুষ্ঠানে। সকলকে বলবো যে কোনো জায়গায় যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজে মেলে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। পরবর্তী স্টুডিওতে আমাদের নতুন কোনো অতিথি হিসেবে হাজির হবে। আর এই মুহূর্তে দাদার কাছে সর্বশেষ কি মেসেজ দিবেন দর্শকদের উদ্দেশ্যে? উদ্দেশ্যে একটাই, এই বর্তমান যে বাংলাদেশ,
এই বাংলাদেশের মধ্যে আমরা সাংবাদিকতার যে জগৎটাকে বলি, সেটা অনলাইন হোক অফলাইন হোক যাই হোক, সেই মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ। মানে একটা দেশের যদি তিনটা স্তম্ভ থাকে, তাহলে চতুর্থ স্তম্ভ হচ্ছে এই মিডিয়া, তার গণমাধ্যম। এই গণমাধ্যম যখন কোনো প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার প্রচেষ্টায় এগিয়ে আসে, তখন সেই প্রতিষ্ঠান টিকে যায়, এটা আমাদের বিশ্বাস। এবং এই প্রতিষ্ঠান যখন কিনা এরকম অনুসন্ধানমূলক কাজগুলো করে, তাদের সেই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকুক, আমরা পাশে আছি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবেই যে অব্যবস্থাপনা থাকবে, যেখানে দখল থাকবে, সেগুলোকে মুক্ত করার জন্য এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বা যারা নেবেন তাদের পাশে আমরা থাকবো। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ দাদা। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের মানবাধিকার রক্ষা কর্মী অঞ্জয় সরকার দাদা। আর এতক্ষণ সঞ্চালনায় ছিলাম আমি নজরুল ইসলাম জুয়েল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।